Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব সময় সম্পর্কিত কিছু কনফিউজিং ওয়ার্ড আর তার সাথে সাথে কিছু কনফিউজিং স্ট্রাকচার যেগুলোকে সেন্টেন্সে ব্যবহার করার সময় আমরা বেশ কনফিউজড হয়ে যাই। কোথায় আমাদের কোনটার ব্যবহার করা উচিত, কোনটার ব্যবহার কোন সেন্টেন্সে করলে সেন্টেন্সটা সঠিক হয়, আর কোনটার ব্যবহার কোথায় করলে সেন্টেন্সটা ভুল হয়ে যায়, এটা আমাদের সঠিকভাবে জানা দরকার। আজকে আমরা এরকমই কিছু কনফিউজিং ওয়ার্ড আর কিছু কনফিউজিং স্ট্রাকচার দেখব। আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে কনফিউজিং ওয়ার্ড দুটো দেখবো সেটা হলো বিফোর আর এগো। দেখো সেন্টেন্সে এই দুটোকে ব্যবহার করতে গিয়ে আমরা বেশ কনফিউজড হয়ে যাই যে কোথায় আমাদের কোনটা ব্যবহার করা উচিত। সবার আগে আমরা দেখবো বিফোর এর ব্যবহার। দেখো সেন্টেন্সে আমরা বিফোর কে ব্যবহার করি কোনো কিছুর আগে বোঝাতে, অর্থাৎ নির্দিষ্ট কোনো সময় বা নির্দিষ্ট কোনো ঘটনার আগে বোঝাতে আমরা বিফোর এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, আমি দুপুরের খাবারের আগে তার সাথে দেখা করেছিলাম। আই মেট হার বিফোর লাঞ্চ। আই মেট হার বিফোর লাঞ্চ। দেখো লাঞ্চ অর্থাৎ দুপুরের খাবারটা একটা নির্দিষ্ট সময়, তার আগে আমি দেখা করেছিলাম। তো কোনো নির্দিষ্ট সময় বা কোনো নির্দিষ্ট ঘটনার আগে বোঝাতে কিন্তু আমরা এখানে বিফোর এর ব্যবহার করছি। আমি এই সিনেমাটি আগে দেখেছি, অর্থাৎ বর্তমান মুহূর্তের আগের কথা বোঝাতে চাইছি। আই হ্যাভ সিন দিস মুভি বিফোর। আই হ্যাভ সিন দিস মুভি বিফোর। দেখো সেন্টেন্সে আমরা এখানে সিনের ব্যবহার না করে ওয়াচডেরও ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি আমরা ওয়াচেরই ব্যবহার করি যখন কোনো ডিভাইসে কিছু দেখি, কিন্তু এখন স্পোকেন ইংলিশে আমরা প্রায়ই এখানে সি এর ব্যবহার হতে দেখি। আর সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে সেহেতু আমরা এখানে সিনের ব্যবহার সেন্টেন্সে করলাম। এবার আমরা দেখবো অ্যাগোর ব্যবহার। অ্যাগোকে আমরা সেন্টেন্সে কখন ব্যবহার করতে পারি? দেখো যখন আমরা নির্দিষ্ট কোনো সময় আগে বোঝাতে চাইবো, অর্থাৎ বর্তমান মুহূর্ত থেকে বর্তমান সময় থেকে নির্দিষ্ট কিছু সময় আগে বোঝাতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে অ্যাগোকে ব্যবহার করব। অর্থাৎ 2 বছর আগে, 2 সপ্তাহ আগে, 3 মাস আগে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাগোকে ব্যবহার করব। এক্সাম্পল দেখো, ফর এক্সাম্পল, আমি তার সাথে 2 দিন আগে দেখা করেছিলাম। I met her 2 days ago. I met her 2 days ago. তো তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু আমি অবশ্যই সময়ের উল্লেখ করছি। যখন আমরা ago কে সেন্টেন্সে ব্যবহার করব তখন আমরা অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ করে দেব। এটাই হলো বিফোর আর এগোর মধ্যে পার্থক্য। আর একটা এক্সাম্পল দেখো, আমি এই সিনেমাটি 3 বছর আগে দেখেছিলাম। I watched this movie 3 years ago. I watched this movie 3 years ago. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোথায় এগোর ব্যবহার করবো আর কোথায় বিফোর এর ব্যবহার করব। আমার মনে হয় আজকের পরে এই দুটো কনফিউজিং ওয়ার্ডস নিয়ে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। এবার আমরা দেখবো পরের দুটো কনফিউজিং ওয়ার্ডস। এবার আমরা দেখবো ফাইনালি আর ইভেন্চুয়ালির ব্যবহার। সেন্টেন্সে কোনটাকে আমরা কখন ব্যবহার করতে পারি? দেখো ফাইনালির অর্থ হলো শেষ পর্যন্ত, অর্থাৎ এখানে আমরা একটা শেষ বিন্দুকে নির্দেশ করতে চাইছি, অর্থাৎ একটা আলটিমেট আউটকাম বা একটা চূড়ান্ত ফলাফলকে নির্দেশ করি। ধরো অনেক দিন ধরে বা দীর্ঘক্ষণ ধরে কোনো কিছুর জন্য অপেক্ষা করার পর যখন সেই ডেস্টিনেশনে পৌঁছানো হয় বা সেই জিনিসটা পাওয়া যায়, সেই আলটিমেট বিন্দুটাতে আমরা পৌঁছাতে পারি, তখন আমরা সেন্টেন্সে ফাইনালিকে ব্যবহার করি, শেষ পর্যন্ত। ফর এক্সাম্পল, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর বাসটা শেষ পর্যন্ত এসে পৌঁছেছিল। After hours of waiting, the bus finally arrived. After hours of waiting, the bus finally arrived. তোমরা বুঝতে পারছো দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করার পর শেষ পর্যন্ত যেটা চাওয়া হয়েছিল সেটা ঘটলো, অর্থাৎ বাসটা এসে পৌঁছালো। তারা শেষ পর্যন্ত সময় মতো প্রকল্পটি শেষ করেছিল। They finally finished the project on time. They finally finished the project on time. দেখো এখানেও কিন্তু একটা শেষ বিন্দুতে পৌঁছানোর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করা হয়েছিল, শেষ পর্যন্ত সেই ডেস্টিনেশনে সেই শেষ বিন্দুটাতে এসে পৌঁছানো হলো। আর এখানে আমরা ফাইনালিকে ব্যবহার করলাম। এবার আমরা দেখবো ইভেন্চুয়ালির ব্যবহার। তাহলে আমরা ইভেন্চুয়ালিকে কখন ব্যবহার করব? দেখো ইভেন্চুয়ালিকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন অনেক সমস্যার মধ্যে দিয়ে আসার পরে কিছু হওয়া বা কিছু ঘটা, অনেক কষ্টের মধ্যে দিয়ে আসার পরে শেষ পর্যন্ত কিছু ঘটা।
অর্থাৎ আমরা যেটার জন্য সংঘর্ষ করছিলাম অবশেষে সেটা পাওয়া। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা ইভেন্চুয়ালিকে কি করে ব্যবহার করছি। বহু বছরের প্রচেষ্টার পর অবশেষে সে তার কর্মজীবনে সফল হয়েছিল। আফটার ইয়ার্স অফ এফোর্ট শি ইভেন্চুয়ালি সাকসিডেড ইন হার ক্যারিয়ার। আফটার ইয়ার্স অফ এফোর্ট শি ইভেন্চুয়ালি সাকসিডেড ইন হার ক্যারিয়ার। দেখো, বহু বছর ধরে প্রচেষ্টার পরে কিন্তু সেই সাকসেসটা সে পেয়েছে, সেই সফলতাটা সে পেয়েছে, অর্থাৎ অবশেষে সে সফল হয়েছে। এরকম অর্থে আমরা সেন্টেন্স এখানে ইভেন্চুয়ালিকে ব্যবহার করছি। সমস্যাটি কঠিন ছিল, কিন্তু তারা অবশেষে এটি সমাধান করেছিল। দ্য প্রবলেম ওয়াজ টাফ বাট দে ইভেন্চুয়ালি সলভড ইট। দ্য প্রবলেম ওয়াজ টাফ বাট দে ইভেন্চুয়ালি সলভড ইট। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে ফাইনালি আর ইভেন্চুয়ালির মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখবো এর পরের দুটো কনফিউজিং ওয়ার্ড। এবার আমরা দেখব লেটলি আর রিসেন্টলির মধ্যে কি পার্থক্য। সেন্টেন্সে আমরা কখন রিসেন্টলিকে ব্যবহার করতে পারি আর কখন লেটলিকে ব্যবহার করতে পারি। দেখো, রিসেন্টলিকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা বোঝাতে চাই কিছু সময় আগে কিছু ঘটে গেছে, কিছু সময় আগে কিছু ঘটে গিয়েছিল। দেখো, রিসেন্টলির অর্থ হলো সম্প্রতি, কিন্তু আমরা যখন সেন্টেন্সে রিসেন্টলিকে ব্যবহার করব তখন আমরা অতীতের ওপর ফোকাস করব। অর্থাৎ সেন্টেন্সে আমরা যখন রিসেন্টলিকে ব্যবহার করব তখন কোনো পাস্ট ইভেন্টের ওপর ফোকাস করব। এক্সাম্পল দেখো, আমি সম্প্রতি একটি নতুন সিনেমা দেখেছি। I have watched a new movie recently. I have watched a new movie recently. দেখো, আমি দেখেছি অর্থাৎ দেখা কিন্তু আমার হয়ে গেছে, তো আমি অতীতের কোনো ঘটনার কথা বলছি, এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে রিসেন্টলিকে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, তিনি সম্প্রতি একটি নতুন শহরে চলে গেছেন। She has recently moved to a new city. She has recently moved to a new city. দেখো, এখানেও কিন্তু চলে গেছেন তিনি। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা সেন্টেন্সে লেটলিকে কখন ব্যবহার করব। দেখো, সেন্টেন্সে আমরা লেটলিকে তখন ব্যবহার করে থাকি যখন আমরা বোঝাতে চাই সম্প্রতি কোনো কিছু ঘটছে বা কোনো কিছু ঘটছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে লেটলিকে ব্যবহার করে থাকি, অর্থাৎ রিপিটেড অ্যাকশন, যেখানে বারবার কোনো কাজ হয়ে চলেছে। দেখো, এটাই কিন্তু সব থেকে বড় পার্থক্য রিসেন্টলি আর লেটলির মধ্যে। অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা রিসেন্টলিকে ব্যবহার করব তখন আমরা বোঝাতে চাইবো ওয়ান টাইম অ্যাকশন, অর্থাৎ কোনো কিছু একবার ঘটেছে বা একবার ঘটেছিল। কিন্তু আমরা যখন লেটলিকে ব্যবহার করব তখন কিন্তু আমরা রিপিটেড অ্যাকশন, অর্থাৎ বারবার কোনো কিছু ঘটছে বা কোনো কিছু ঘটছিল এরকমটা বোঝাবো। ফর এক্সাম্পল, তিনি সম্প্রতি ক্লাসে যোগ দিচ্ছেন না, অর্থাৎ তিনি ক্লাসে যাচ্ছেন না। দেখো, এখানে কিন্তু আমি একদিন যাওয়ার কথা বলছি না, আমরা এখানে কয়েক দিনের কথা বলছি, কয়েকদিন ধরে তিনি যাচ্ছেন না। সেন্টেন্সটা কি হবে? She hasn't been attending the classes lately. She hasn't been attending the classes lately. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কোথায় রিসেন্টলিকে ব্যবহার করছি আর কোথায় লেটলিকে ব্যবহার করছি। তিনি সম্প্রতি অনেক রাত পর্যন্ত কাজ করছেন। He has been working late nights lately. He has been working late nights lately. তোমরা বুঝতে পারছো রিপিটেড অ্যাকশন বোঝাতেই আমরা সেন্টেন্স এখানে লেটলিকে ব্যবহার করছি। তো এই ছিল লেটলি আর রিসেন্টলির পার্থক্য। এবার আমরা দেখব এর পরেরটা। এবার আমরা দেখব কিল টাইম আর ওয়েস্ট টাইমের মধ্যে পার্থক্য। সেন্টেন্সে আমরা কখন কিল টাইমের ব্যবহার করতে পারি আর কখন ওয়েস্ট টাইমের ব্যবহার করতে পারি। দেখো, কিল টাইমের অর্থ হলো সময় কাটানো। ধরো, আমরা কোনো কিছুর জন্য অপেক্ষা করছি, সেই সময়টা আসা পর্যন্ত যে সময়টা আমাদের কাছে বেঁচে আছে সেই সময়টাতে আমরা যখন কিছু করি তখন আমরা বলতে পারি আই এম কিলিং দ্য টাইম, অর্থাৎ ওই টাইমটাতে আমি এটা করে সময়টাকে কাটানোর চেষ্টা করছি, সময়টাকে কাটাচ্ছি। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কিল টাইমের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, ফর এক্সাম্পল, আমি বিমানবন্দরে সময় কাটানোর জন্য একটা ম্যাগাজিন পড়েছিলাম, অর্থাৎ আমি হয়তো আমার ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলাম, তার আগে যে সময়টা আমি পেয়েছিলাম সেই সময়টা কাটানোর জন্য আমি একটা ম্যাগাজিন পড়ছিলাম। সেন্টেন্সটা কি হবে? আই রেড আ ম্যাগাজিন টু কিল টাইম অ্যাট দ্য এয়ারপোর্ট। টিভি দেখাটা সময় কাটানোর জন্য একটা ভালো উপায়। ওয়াচিং টিভি ইজ আ গুড ওয়ে টু কিল টাইম। ওয়াচিং টিভি ইজ আ গুড ওয়ে টু কিল টাইম। এবার আমরা দেখব ওয়েস্ট টাইমের ব্যবহার। সেন্টেন্সে আমরা কখন ওয়েস্ট টাইমের ব্যবহার করতে পারি। দেখো, ওয়েস্ট টাইমের অর্থ হলো সময় নষ্ট করা। ধরো, আমরা কিছুক্ষণ ধরে কিছু করেছি আর তারপরে আমাদের রিগ্রেট হচ্ছে যে আমি এই সময়টা ধরে এই কাজটা কেন করলাম, আমি সময়টা পুরোটাই নষ্ট করলাম।
কোথাও গিয়ে ধরো আমাদের সময়টা শুধু শুধু নষ্ট হয়ে গেছে, আর তারপরে আমি ভাবছি আমার সময়টা শুধুই নষ্ট হয়ে গেছে, আমি রিগ্রেট করছি। তো এটা হলো সময় নষ্ট করা, অর্থাৎ ওয়েস্ট টাইম। ফর এক্সাম্পল, সারাদিন ভিডিও গেম খেলে সময় নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট টাইম প্লেইং ভিডিও গেমস অল ডে। ডোন্ট ওয়েস্ট টাইম প্লেইং ভিডিও গেমস অল ডে। তোমার তার সাথে তর্ক করে সময় নষ্ট করা উচিত নয়। ইউ শুড নট ওয়েস্ট টাইম আর্গুইং উইথ হিম। ইউ শুড নট ওয়েস্ট টাইম আর্গুইং উইথ হিম। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কখন ওয়েস্ট টাইমের ব্যবহার করব আর কখন কিল টাইমের ব্যবহার করব, দুটোর মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখব অ্যাট দ্য বিগিনিং আর ইন দ্য বিগিনিং এর মধ্যে কি পার্থক্য। সেন্টেন্সে আমরা এই দুটোকে কখন ব্যবহার করতে পারি, কোন অর্থে ব্যবহার করতে পারি। সবার আগে আমরা দেখব অ্যাট দ্য বিগিনিং এর ব্যবহার। দেখো সেন্টেন্সে আমরা অ্যাট দ্য বিগিনিং কে তখন ব্যবহার করি যখন কোনো কিছুর শুরুটাকে বোঝাতে চাই, অর্থাৎ একটা স্টার্টিং পয়েন্টকে বোঝাতে চাই। ফর এক্সাম্পল, বছরটার শুরুতে আমরা নতুন কিছু লক্ষ্য নির্ধারণ করেছিলাম। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার উই সেট সাম নিউ গোলস। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার উই সেট সাম নিউ গোলস। দেখো এই সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা বছরের শুরুতে কোনো কিছু করেছিলাম, একটা লক্ষ্য নির্ধারণ করেছিলাম। তো কোনো কিছুর শুরুতে বোঝাতে আমরা সেন্টেন্স এখানে অ্যাট দ্য বিগিনিং এর ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, গল্পের শুরুতেই নায়ককে পরিচয় করিয়ে দেওয়া হয়। At the beginning of the story, the protagonist is introduced. At the beginning of the story, the protagonist is introduced. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অ্যাট দ্য বিগিনিং কে কিভাবে ব্যবহার করছি, অর্থাৎ কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব ইন দ্য বিগিনিং এর ব্যবহার। দেখো সেন্টেন্সে আমরা ইন দ্য বিগিনিং কে তখন ব্যবহার করি যখন আমরা একটা সেন্টেন্সে কন্ট্রাস্ট শো করতে চাই, অর্থাৎ বর্তমান সময়ের সাথে অতীতের সময়ের মধ্যে একটা কন্ট্রাস্ট শো করতে চাই, একটা তুলনা করতে চাই। তখন আমরা সেন্টেন্সে ইন দ্য বিগিনিং এর ব্যবহার করি, অর্থাৎ অতীতে কেমন ছিল আর এখন কেমন আছে। এক্সাম্পল দেখো, শুরুতে এই শহরটিকে আমার ভালো লাগেনি, কিন্তু এখন আমি এটা ভালোবাসি, অর্থাৎ এই শহরটাকে আমি ভালোবাসি। In the beginning, I didn't like this city, but now I love it. In the beginning, I didn't like this city, but now I love it. শুরুতে নিয়মগুলো সবার কাছে অস্পষ্ট ছিল। In the beginning, the rules were unclear to everyone. In the beginning, the rules were unclear to everyone. দেখো এখানে কিন্তু বর্তমান সময়ের সাথে অতীতের কথা বলা হচ্ছে, অর্থাৎ শুরুতে আমাদের কারোর কাছে এই নিয়মগুলো ক্লিয়ার ছিল না, কারোর কাছে ক্লিয়ার ছিল না, কিন্তু এখন সবার কাছে নিয়মগুলো ক্লিয়ার। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে ইন দ্য বিগিনিং কে ব্যবহার করছি, অর্থাৎ এখানে আমরা সেন্টেন্সে কন্ট্রাস্ট শো করছি। আমার মনে হয় অ্যাট দ্য বিগিনিং আর ইন দ্য বিগিনিং এর মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো, আর কখনোই এ দুটোর মধ্যে ভুল হবে না। তো এই ছিল কিছু কনফিউজিং ওয়ার্ডস, এই ছিল কিছু কনফিউজিং স্ট্রাকচার। আমার মনে হয় আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.